নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এতকাল জানতাম আমেরিকার অনুগ্রহ পাওয়ার জন্য দুনিয়া আমেরিকাকে তোয়াজ করে। এখন কি হিসাবটা পাল্টে গেল? একথা ঠিক, বাইডেনের সঙ্গে মোদির সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। এর পেছনে ডিপ স্টেট নামের বহু সমালোচিত সংস্থা এবং তার মাথা জর্জ সোরসের একটা বড় ভূমিকা আছে। বাইডেনের ডেমোক্র্যাট দলের ঘরানা হচ্ছে বাম ইসলামিক এবং হিন্দুত্ব বিরোধী, আর নরেন্দ্র মোদীর ঘরানা দক্ষিণপন্থী। সুতরাং একটা বিরোধ ডেমোক্র্যাটদের সঙ্গে নরেন্দ্র মোদীর একেবারে প্রথম থেকেই। রাহুল গান্ধী ও কংগ্রেসের সঙ্গে যে দর্শনগত ঘনিষ্ঠতা ডেমোক্র্যাটদের, নরেন্দ্র মোদীর সঙ্গে সেটা ছিল না, থাকার কথাও নয়। সেজন্য 2024-এর ভারতের সাধারণ নির্বাচনে বাইডেন ও ডিপ স্টেট উঠে পড়ে লেগেছিল মোদী সরকার যাতে প্রত্যাবর্তন না করে ক্ষমতায়। আমেরিকা সবসময় চায় পৃথিবীর সব দেশ, বিশেষ করে ভারত, কারণ ভারত একটা বিরাট দেশ, তার মুখাপেক্ষী হয়ে থাকুক ভারত, এটা আমেরিকা সবসময় চায়, যাতে আমেরিকা দাদাগিরি চালিয়ে যেতে পারে। মোদি আবার স্বাধীন চেতা, একটা নমুনা দেই কতটা স্বাধীন চেতা তার। অবশ্য অটল বিহারী বাজপেয়ী ও আমেরিকার সমস্ত কিছু অগ্রাহ্য করে তিনি কিন্তু পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আমেরিকা তাকে খুব দিয়েও কিছু করতে পারেনি, তার বিরুদ্ধে স্যাংশন দিয়েও কিছু করতে পারেনি। এবার মোদির কথাটা বলি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধলে বাইডেন হুমকি দিয়েছিলেন রাশিয়া থেকে যেন খবরদার তেল না কেনে ভারত, কিনলে স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করবেন। ভারত শোনেনি সে কথা, তেল নিয়েছে, সেই তেল শোধন করে আবার ইউরোপের সমস্ত দেশে চালান দিয়েছে, যে দেশগুলো আমেরিকার সাথে সাথে যে দেশগুলো রাশিয়ার উপরে স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়েছে। বলা যায় রাশিয়ার ওপর জারি করা ইউরোপ আমেরিকার স্যাংশন যে কার্যকর হয়নি, রাশিয়ার অর্থনীতি যে ভেঙে পড়েনি, ভারত ওই তেল কিনে রাশিয়ার পাশে দাঁড়াবার ফলে সেটা কিন্তু সম্ভব হতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও বাইডেন সাহস পাননি ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে, এবং ইউরোপের কোনো দেশ পর্যন্ত ভারতের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা শাস্তিমূলক নিতে পারেনি। বরং বাইডেন এবং ইউরোপের সমস্ত দেশ চেষ্টা করে গেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। এই চেষ্টা অব্যাহত ছিল বাইডেনের কার্যকালের একেবারে শেষ দিন পর্যন্ত, এবং তিনি তার এনএসএ জ্যাক সুলিভানকে পর্যন্ত তার সময়ের শেষ যে রাষ্ট্রীয় সফর সেটা করবার জন্য ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। ট্রাম্প সাহেবের আগের কার্যকাল অর্থাৎ 2017 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি, এই 4 বছরে ট্রাম্পের সঙ্গে মোদির রাষ্ট্রীয় সম্পর্কের বাইরে একটি ব্যক্তিগত ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা সবাই মোটামুটি জানেন। আর এই সম্পর্কটা কিভাবে হয়? টেক্সাস শহরে হাউডি মোদি অনুষ্ঠানে যেভাবে মোদি আর ট্রাম্প হাত ধরাধরি করে সেখানে ঘুরেছেন, জনতার অভিনন্দন কুড়িয়েছেন, যেভাবে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার সরাসরি আবেদন করেছেন নরেন্দ্র মোদি, রাজনীতিতে কিন্তু তেমনটা দেখা যায় না। সেই সম্পর্ক এবারও সম্প্রসারিত আরও। ট্রাম্পের এবারের জয়ে বড় ভূমিকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের। এদের একচেটিয়া ভোট ট্রাম্পকে এবার এত বিপুল সাফল্য এনে দিয়েছে, যার জন্যে মার্কিন কংগ্রেসে
ট্রাম্পের আধিপত্য এবার একেবারে শক্ত হয়েছে। এমনকি সেনেটেও ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা। সুতরাং ভারতের প্রতি ট্রাম্পের যে একটি বিশেষ কৃতজ্ঞতার জায়গা তৈরি হয়েছে সেটা বোঝাই যায়। কিন্তু এটা তো ব্যক্তিগত হিসাব নিকাশের জায়গা, এর বাইরে বড় রাষ্ট্রীয় হিসাব নিকাশের জায়গাও তো আছে। সেখানে চাওয়া পাওয়াটা কি? নিশ্চয়ই চাওয়া এবং পাওয়া এটা দুপক্ষেরই। তা কি সেই চাওয়া পাওয়া, সেই কথাটা বলি। দুনিয়া জোড়া আমেরিকার যে প্রভাব ও ক্ষমতা আজ দেখা যায়, তার একটা বড় কারণ হচ্ছে আমেরিকার মুদ্রা, মার্কিন ডলার। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সব পরিচালিত হয় ডলারের সাহায্যে। পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গেও ভারতের ব্যবসা কিন্তু টাকা বা রুপির দ্বারা চলে না, চলে ডলারে। ডলারের এই ক্ষমতা চলে গেলে আমেরিকার অর্থনৈতিক শক্তি এক ঝটকায় অনেকটাই নেমে যাবে। তাই আমেরিকা কখনোই চাইবে না অন্য কোনো মুদ্রা এসে ডলারের এই ক্ষমতাটা কেড়ে নিক। যদিও বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন পক্ষ বলছে, বিভিন্ন দেশ তারা বলছে ডলারের প্রতিস্পর্ধী একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা চালু করার প্রয়োজন আছে। তাহলে মুদ্রা বাজারে আমেরিকার দাদাগিরি কিংবা ডলারের যে ওঠা পড়ার জন্যে যে সমস্ত দেশের যে অসুবিধা হয়, সেই অসুবিধাটা হবে না, একটা লেভেল প্লেইং ফিল্ড চলে আসবে। এই ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছিল বিগত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে, যেটা 2024-এ হয়েছিল রাশিয়ার কাজানে। ব্রিক্স মানে কি? ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকা, এই 5টি দেশের একটি জোট। রাশিয়ার কাজানে অনুষ্ঠিত 2024-এর হয়েছিল এই ব্রিক্স গোষ্ঠীর 15 সম্মেলন। এই 5টি দেশ ছাড়া আরও 5টি দেশ ব্রিক্সের সদস্য হয়। এই দেশগুলি হলো ইজিপ্ট, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও ইরান। এমনকি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রতিনিধিও সেখানে যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। এছাড়া বিশ্বের আরও 35টি দেশ ও 6টি আন্তর্জাতিক সংস্থা অবজারভার হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিল। এই 35টি দেশের বেশিরভাগই তারা ব্রিক্সের সদস্য হতে চায়। এই সম্মেলনে ঠিক হয় ব্রিক্সের কারেন্সি তৈরি করার একটা মুদ্রা, এবং তা যত শীঘ্র সম্ভব। এবং সম্মেলনের তরফ থেকে এই দায়িত্বটা অনেকটাই আসে ভারতের ওপর, এই ব্যবস্থাগুলো চিন্তাভাবনা করে কিভাবে কি করা হবে সেইটা দেখার। এই খবরে আমেরিকা সঙ্গত কারণেই বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়, চিন্তিত হয়ে পড়ে। ট্রাম্প ব্রিক্স কারেন্সির ঘোর বিরোধী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই নতুন কারেন্সি তৈরি হলে যারা এই কারেন্সির অধীনে থাকবে তাদের দেশের বাণিজ্যের ওপর 100% কর লাগানো হবে। অর্থাৎ যে জিনিস যাবে 50 টাকায়, সেই জিনিসের দাম সেখান থেকে 50 টাকা তার উপরে শুল্ক দিতে হবে, ট্যারিফ দিতে হবে একদিকে। এবং এছাড়াও আরও অন্যান্য বিধিনিষেধ আরোপ করার হুমকি ট্রাম্প দিয়েছেন। এবং একদিকে এই হুমকি, অন্যদিকে ভারতের সঙ্গে তিনি একটা লিয়াজও মেনটেন করেছেন, করতে যাচ্ছেন তার ব্যক্তিগত যে ঘনিষ্ঠতা সেটাকেও সামনে রেখে দিয়ে। কি তার কারণটা কি? যাতে এই কারেন্সি আটকে দেওয়া যায়, ব্রিক্স কারেন্সি। এই পরিস্থিতিতে ভারত রেখেছে সঙ্গত কারণেই তার নিজের বেশ কিছু দাবি। এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা দাবি যেটা হলো জাতিসংঘের সুরক্ষা পরিষদের বা সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপ। অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীনের পর
ষষ্ঠ দেশ হিসেবে সেখানে যাতে ভারত থাকতে পারে, ভারত কিন্তু এই দাবি করেছে। একটা জিনিস মনে রাখতে হবে, ইউনাইটেড নেশনসের বর্তমান চার্টার অনুযায়ী, বর্তমান যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এই 5টি দেশের বাইরে কিন্তু অন্য ষষ্ঠ কোনো দেশ তাকে আনা যায় না। এর জন্যে চার্টার সংশোধন করতে হবে, অ্যামেন্ড করতে হবে, এবং সেই অ্যামেন্ড করারও অনেক বিধিনিষেধ আছে সেখানেও। কিন্তু বিধিনিষেধ থাকলেই সেই বিধিনিষেধ যে উতরে যাওয়া যায় না, তাকে আটকে তাকে উতরে গিয়ে ষষ্ঠ দেশ হিসেবে ভারতকে নেওয়া যায় না, এমন তো কোনো কারণ নেই। মনে রাখতে হবে এটাও আছে বলেই সে সম্ভাবনা আছে বলেই যখন আমাদের মোদির প্রথমবারের তিনি যখন প্রধানমন্ত্রীত্বের আমলে যখন বারাক ওবামা আমাদের দেশে এসেছিলেন, বারাক ওবামা পার্লামেন্টে, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি পার্লামেন্টে ভাষণ দিয়ে সমর্থন করেছিলেন ভারতের সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপ। যদিও তারপরে বিষয়টা এগোয়নি। এবার ট্রাম্প সেটা পূরণ করবেন বলে কথা দিয়েছেন মোদিকে, এবং যার জন্যে মোদিও আমেরিকার স্বার্থ দেখবেন। এটা তো গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়া। ভারতের দ্বিতীয় দাবি, ডলারের বদলে ভারত যাতে তার নিজের মুদ্রায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করতে পারে, সেই ব্যাপারে আমেরিকা যেন কোনো বিরোধ না করে। গতকাল ভারত সরকারের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন ভারত আপাতত ব্রিক্স কারেন্সি চালু করা নিয়ে ভাবছে না। ভারত চায় রুপি বা ভারতীয় টাকা যাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের মুদ্রা হিসেবে গণ্য হয়, সেই ব্যবস্থা। এটাই হচ্ছে ভারতের প্ল্যান। এখন আমেরিকার ঘাড়ে ভর করে চীন আজ ওপরে উঠে আমেরিকার শিল্প, আমেরিকার অর্থনীতি সব গিলে খাওয়ার জায়গায় এসেছে। এমনকি টক্কর দিচ্ছে সামরিক শক্তিতে আমেরিকার সাথে। এর থেকে বাঁচতে গেলে এবং চীনকে দাবিয়ে রাখতে গেলে বিপুল জনশক্তির দেশ এবং বিপুল সম্ভাবনার দেশ ভারতকে পাশে না পেলে আমেরিকা করতে পারবে না কিছু। ভারতই একমাত্র আমেরিকার আশ্রয়স্থল হওয়ার যোগ্যতা রাখে। মেক আমেরিকা গ্রেট এগেন বা মেগা, এই স্বপ্ন সার্থক করতে গেলে ট্রাম্পের তাই চাই ভারতকে পাশে। তাই তাজপোশির অনুষ্ঠানে চীন জাপানের মন্ত্রীদের বসার জায়গা প্রথম সারিতে রাখেননি ট্রাম্প, কিন্তু জয়শঙ্করকে রেখেছেন একদম প্রথমে, সামনের সারির প্রথমে। এবং ঝানু রাজনীতিবিদ জয়শঙ্কর শুরুতেই যখন বলেছেন প্রধানমন্ত্রী মোদি তার প্রিয় বন্ধু ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের শপথের নেয়ার অভিনন্দন জানিয়েছেন, তখন একমাত্র জয়শঙ্করের কথার উত্তরে মঞ্চ থেকে ট্রাম্প বলেছেন থ্যাঙ্কস। এতেই বোঝা যাচ্ছে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এবার শেষ করার আগে একটা বড় খবর দিই। 21 তারিখে আপনারা জানেন মার্কিন পররাষ্ট্র সচিব তার পদে বসে প্রথম বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে, এবং প্রথম বৈঠকেই বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। সিদ্ধান্ত হয়ে গেছে, যে সিদ্ধান্তের কথা অনেক দিন ধরে আগেই আমি বলেছি, যে ট্রাম্প ক্ষমতায় এসে ভারতকে বাংলাদেশের ব্যাপারে কি করণীয় সেটা ঠিক করার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবেন, তখন বলেছিলাম, আর এখন বলছি সেটা দিয়েছেন। সিদ্ধান্ত হয়ে গেছে, হাসিনা খুব শীঘ্রই ফিরছেন বাংলাদেশে।
হয় বৈধ প্রধানমন্ত্রী হিসেবে, নয়তো বাংলাদেশের জাতীয় সরকারের প্রধান হিসেবে যে কোনোভাবেই হোক না কেন হাসিনা ফিরছেন। এবং সেটা খুব দূরে নয়, দেরিতে নয়, খুব শীঘ্র। কারণ ইউনূস আর বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। কাকে জানিয়ে দিয়েছেন? ট্রাম্পকে নয়, জানিয়ে দিয়েছেন তার বন্ধু ক্লিন্টনকে, বিল ক্লিন্টন, প্রাক্তন প্রেসিডেন্ট। এবং ক্লিন্টনও তাকে বলেছেন তোমার দেশের যা পরিস্থিতি, তাতে আর সেখানে দেশে তোমাকে ফিরতে হবে না। আমাদের সুইজারল্যান্ড সফরের শেষে যত দূর সম্ভব আমাদের ধারণা ইউনূস আর লোভে পড়ে বাংলাদেশে পা দেবেন না। তিনি থেকে যাবেন ফ্রান্সে। এবং তিনি বাংলাদেশে, তবে হ্যাঁ, লোভ তো বড় ভয়ঙ্কর জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আমাদের ইউনূস যদি তার মৃত্যুর দিকে এগোতে চান, লোভ যদি না সামলাতে পারেন, তাহলে তিনি আবার দেশে ফিরবেন। কিন্তু এবার ফিরলে আর পালাবার পথ পাবেন না, আর কোনো সেফ ট্রানজিট বা সেফ এক্সিট তিনি পাবেন না। এখনকার মতো এখানেই থামছি। ধন্যবাদ।